ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন কথাটা কোথা থেকে এসছে? ন্যারেশন কথাটা এসছে ন্যারেট থেকে। ন্যারেট মানে বর্ণনা করা, তাই না? ন্যারেশন কথাটা তাহলে ন্যারেট থেকে এসছে। ন্যারেশন কথার আরেকভাবে বলা যায়, ন্যারেশনকে স্পিচও বলা যায়, উক্তিও বলা যায়, তাই না? তো কেউ কারোকে কথাটা বলছে বা নিজের কথাটাকে কোটেশনের মধ্যে রাখা হচ্ছে, বা আমার কথাটাকে অন্য কেউ যখন পরিবেশন করছে, সেগুলোকে বলা হয় স্পিচ বা ন্যারেশন, যার অ্যাডজেক্টিভ ফর্ম হলো ন্যারেটিভ। ন্যারেশন ক্যান বি ডিভাইডেড ইন্টু টু পার্টস। একটা হলো ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি, আর একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। বক্তার কথাটাকে যখন সরাসরি কোনো কোটেশনের মধ্যে, কোটেশন বলতে বক্তার কথাকে যখন সরাসরি কোটেশন, এগুলোকে কোটেশন বলা হয়, বক্তার কথাকে যখন সরাসরি কোটেশনের মাধ্যমে আমরা রাখবো তখন তাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। সরাসরি বলছি, আর যেমন হি সেইড আই এম ইল, তাহলে আই এম ইল কথাটা কে বলছে? হি বলছে। তাহলে হি এর কথাটা যা বলছে তাই সরাসরি একদম ওই, আমি ধরছি 6699 আর কি, এই ইনভার্টেড কমার মাধ্যমে সেটাকে ধরে রাখা হচ্ছে, তাকে ডাইরেক্ট স্পিচ বলা হয়। আবার সেই বক্তার কথাটাকে যখন অন্য কেউ পরিবেশন করবে, অন্য কেউ বলবে, তখন তাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। যেমন এই কথাটাকে বলছি, হি সেইড আই এম ইল, সে বলেছিল আমি হয় অসুস্থ, তখন সে বলেছিল যে সে হয় অসুস্থ, তার কথাটাকে যখন অন্য কেউ বলছে, তাই না, তখন তাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তিতে ইনভার্টেড কমা থাকবে, পরোক্ষ উক্তিতে ইনভার্টেড কমাটা থাকবে না। নেক্সট চলে আসি যে বিষয়টা নিয়ে আমাদেরকে ভাবতে হবে, সেটা হচ্ছে যে আই সেইড টু হিম ইউ আর রং। এই যে একটা বাক্য লিখেছি, আমি তাকে বলেছিলাম যে তুমি হও ভুল। তাহলে আমি তাকে বলেছিলাম, এটা কোন ন্যারেশন বলো তো? এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, কারণ আয়ের কথাটাকে এখানে সরাসরি সরাসরি কি করা হচ্ছে? কোটেশনের মাধ্যমে রাখা হচ্ছে, সরাসরি তুলে ধরা হচ্ছে, তাই এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি, সরাসরি বলা হচ্ছে। আর যেটা বলা হচ্ছে সেটা ইনভার্টেড কমার মাধ্যমে রাখা হচ্ছে। আমি বলেছিলাম তাকে তুমি হও রং, তাহলে আমি বলছি তুমি হও রং, তাহলে এই যে সেড, এই সেড কথাটা, আমি একটি কথা বলছে, আই একটি কথা বলছে, এই কথাটি যে ভার্বের, যে ভার্বের সাহায্যে সেই কথাটি বলছে, যেই ভার্বের সাহায্যে কথাটি পরিবেশন করছে, তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব বা আরভি। তাহলে সেইড মানে বলা, সে এর পাস্ট টেন্স। আই এই ভার্বটিকে ব্যবহার করে কথাটি বলছে, যে ভার্বটি ব্যবহার করে বক্তা কথাটি বলছে তাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। আর বক্তা যে কথাটি বলছে সেটা ইনভার্টেড কমার মাধ্যমে আছে, তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, মানে যেটা রিপোর্ট করা হচ্ছে, পরিবেশন করা হচ্ছে, যেটা বলা হচ্ছে। এরপর আমরা ন্যারেশন চেঞ্জ কাকে বলে? ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট ন্যারেশন থেকে ডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করার পদ্ধতিকে বলা হয় ন্যারেশন চেঞ্জ। আমরা আজকে শিখে নেব ডাইরেক্ট ন্যারেশন থেকে কিভাবে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হয়। এটা জানার আগে একটা জিনিস আমাদেরকে জানতে হবে। আমার একটা ক্লাস, আগে একটা ক্লাসে বলেছিলাম সেন্টেন্স অ্যান্ড ইটস টাইপস। যদি এই ক্লাসটা না দেখো, এই ক্লাসটা দেখার আগে অবশ্যই ওই ক্লাসটা দেখে নেবে। তো সেন্টেন্স অ্যান্ড ইটস টাইপস, এখানে বলেছিলাম সেন্টেন্স ক্যান বি ব্রডলি ডিভাইডেড ইনটু 5 পার্টস। সেন্টেন্সকে 5টি অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট, সাধারণ বাক্য বা বিবৃতিবাচক বাক্য। নাম্বার 2 হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। নাম্বার 3 ইম্পারেটিভ, আদেশ, অনুরোধ, উপদেশ, অনুজ্ঞাসূচক বাক্য। নেক্সট অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। নেক্সট এক্সক্লামেটরি বা বিস্ময়সূচক বাক্য। তো প্রত্যেকটা বাক্যেরই ন্যারেশন চেঞ্জের নিয়ম আলাদা। যেরকম ভয়েস চেঞ্জ আমরা করেছিলাম, প্রত্যেকটা বাক্যেরই সাধারণ বাক্যের ভয়েস চেঞ্জের নিয়ম এক, প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জের নিয়ম এক, সেরকম আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো ন্যারেশন চেঞ্জ যখন এই রিপোর্টেড স্পিচটা মানে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে। আমরা তো ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করবো আজকে, প্রত্যক্ষ উক্তি থেকে
পরোক্ষ উক্তিতে করব। তো এই রিপোর্টেড স্পিচটা মানে ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটা যদি এসার্টিভ সেন্টেন্স হয় বা সাধারণ বাক্য হয় বা বিবৃতিবাচক বাক্য হয়, কি করে বুঝতে পারবো? সাবজেক্ট থাকবে, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, আর শেষে কি থাকবে? শেষে ফুল স্টপ থাকবে। অন্য কিছু থাকতে পারে, শেষে ফুল স্টপ থাকবে। এই তিনটা দেখেই বুঝতে পারবো এটা হচ্ছে সাধারণ বাক্য, এসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিবাচক বাক্য বা স্টেটমেন্ট। তো সেই এসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়মগুলি হলো নিম্নরূপ, যেগুলো বোর্ডে এখানে লেখা আছে। প্রথম নিয়মটি কি? প্রথম নিয়মটি তাহলে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করার সময় যদি তোমরা দেখো যে ইনভার্টেড কমার মধ্যে এই 66 বা 99, এই যে দেখতে পাচ্ছ, এইটির মধ্যে যে বাক্যটি থাকবে সেই বাক্যটি যদি সাধারণ বাক্য হয় তাহলে আমরা এই নিয়মগুলো সেখানে প্রয়োগ করতে পারবো। প্রথম নিয়মটি যেটা কি ফলো করতে হবে সেটা হলো প্রথমেই লক্ষ্য করতে হবে, এখানে উল্টাপাল্টা করে একটু লেখা হয়ে গেছে। তো এখানে প্রথমে যে নিয়মটা লক্ষ্য করতে হবে, এই 5 নম্বর নিয়মটা লক্ষ্য করছো, রিপোর্টিং আরভি মানে রিপোর্টিং ভার্ব আর আরএস মানে রিপোর্টেড স্পিচ। সংক্ষেপে লেখার জন্য এখানে আমি ব্যবহার করেছি আরভিটি, রিপোর্টিং ভার্বটি সে টু থাকলে টেল হয়ে যাবে, সেজ টু থাকলে টেলস হয়ে যাবে, আর সেড টু থাকলে টোল্ড হয়ে যাবে। মনে থাকবে, সে টু থাকলে টেল হয়ে যাবে, সেজ টু থাকলে টেলস হয়ে যাবে, সেড টু থাকলে টোল্ড হয়ে যাবে। বাকি রিপোর্টিং ভার্বটা যা থাকবে তাই লেখা থাকবে। দেখুন এখন এটা আমরা ন্যারেশন চেঞ্জ করেছি, লক্ষ্য করো, হি সেইড কমা ইনভার্ট কমা শুরু আই এম ইল। এটা যখন ইনডাইরেক্ট ন্যারেশনে করেছি তখন কি করেছি? হি সেড দ্যাট, তাহলে এই সেডটাকে সেম রেখে দিয়েছি। কিন্তু এটা যদি থাকতো সে টু তাহলে টেল হতো, যদি সেড টু থাকতো তাহলে টোল হতো, যদি সেজ টু থাকতো তাহলে টেলস হতো। বোঝাতে পেরেছি? নেক্সট আমরা চলে আসি যে এটা একটা জিনিস এখানে লেখা নেই, বোর্ডটাতে সব জিনিস ধরবে না, তো এক নজরে দেখতে পাবে বলে আমি লিখে রেখেছি। তাহলে নাম্বার 1 নিয়ম হলো সে টু থাকলে টেল, সেজ টু থাকলে টেলস, সেড টু থাকলে টোল্ড হয়। রিপোর্টিং ভার্বটি মানে ইনভার্টেড কমার মধ্যে আগে যে ভার্বটি আছে, যে ভার্বটি ব্যবহার করে বক্তা কথাটি বলেছে। নেক্সট নাম্বার 2 রুল হলো ইনভার্টেড কমাটি উঠে গিয়ে দ্যাট নামক দ্যাট বসে, এই দ্যাটটা ইজ এ কনজাংশন, এই দ্যাট বসে। তাহলে দ্বিতীয় নম্বর নিয়ম কি বললো? যে ইনভার্টেড কমাটি উঠে গিয়ে যদি দেখো যে এই রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে প্রথম নিয়ম এইটা বললাম, সে টু থাকলে টেল, সেজ টু থাকলে টেল, সেড টু থাকলে টোল্ড। দ্বিতীয় নিয়ম হলো ইনভার্টেড কমাটা ইনডাইরেক্ট স্পিচে কি রেখে দেবো? না, ইনডাইরেক্ট স্পিচে তো সেটাকে তুলে দিতে হবে। তাহলে এখানে দেখো হি সেইড, সেট আছে, সেটে লিখে দিলাম হি সেইড। তারপরে এই ইনভার্টেড কমাটা উঠে গিয়ে কি বসলো? দ্যাট বসলো। দ্যাট কেন বসলো? এটা এসআরএফ সেন্টেন্স আছে বলেই তো, সাবজেক্ট ভার্ব শেষে ফুল স্টপ আছে মানে এসআরএফ সেন্টেন্সের নিয়ম আমরা প্রয়োগ করব। তাহলে ইনভার্টেড কমাটা উঠে গিয়ে দ্যাট বসে। এরপর তৃতীয় যে নিয়ম সেটা ফলো করব, যে এখানটায় লক্ষ্য করো এই 6 নম্বরে লেখা আছে এটা, কে কাকে কথাটা বলছে, কে বলছে, কাকে বলছে, কাকে উদ্দেশ্য করে বলছে, মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। কে বলছে, কাকে বলছে, কার সম্বন্ধে বলছে, সেটি অনুযায়ী প্রোনাউনটি চেঞ্জ হয়। একটা এক্সাম্পল তো এখানে দেওয়াই আছে, হি সেইড, সে বলেছিল আই এম ইল, আমি হই অসুস্থ। কিন্তু যখন সেটা ন্যারেশন চেঞ্জ করলাম তখন কি করলাম? হি সেইড দ্যাট, তখন আইটা কি হয়ে গেল? আইটা কে এখানে? আইটা তো হি, এই আইটা কে? আইটা তো হি, হি বলছে তো, তাহলে এখানে আইটা আর আই থাকলো না, আইটা কি হয়ে গেল? দেখো ন্যারেশন চেঞ্জ করার সময় হি সেইড দ্যাট, এটা হি হয়ে গেল, তাই না? তাহলে কে কাকে কথাটা বলছে, কার সম্বন্ধে বলছে, সেই অনুযায়ী প্রোনাউনগুলি কি হবে? পরিবর্তন হবে। এরপর যে নিয়মটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে যে টেন্সের নিয়ম। টেন্সের নিয়ম কি?
যখন দেখবে রিপোর্টিং ভার্বটি কোনটি বললাম, কোনটি রিপোর্টিং ভার্ব? ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি থাকে, মানে যে ভার্বটি ব্যবহার করে বক্তা কথাটি বলছে, পরিবেশন করছে কথাটি, তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। সেই রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। এক্সাম্পলটা দেখে নাও। হি সেজ আই এম ইল, সে বলে আমি হই অসুস্থ। তাহলে তোমাকে এটা ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। আই এম ইল এটা হচ্ছে সাধারণ বাক্য, তাই সাধারণ বাক্যেই তো ভয়েস চেঞ্জের ন্যারেশন চেঞ্জের নিয়ম আমরা অ্যাপ্লাই করব। তখন আমরা কি করছি, হি সেজ, সেজ থাকলে সেজই হয়, যা থাকবে তাই থাকবে। একমাত্র সে টু থাকলে টেল, সেজ টু থাকলে টেলস, সেড টু থাকলে টোল্ড হয়, বাকি যা থাকবে তাই। হি সেজ অ্যাসার্টিভ সেন্টেন্স আছে বলে ইনভার্টেড কমাটা উঠে গিয়ে কি বসলো, দ্যাট বসলো। এরপর আইটা কে, এখানে এখানে হি বলছে তো তাই প্রোনাউনটি চেঞ্জ হলো হি। এরপর টেন্স কি প্রয়োগ করব আমরা, এখানে কি নিয়মটা বললাম, রিপোর্টিং ভার্বটি মানে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি আছে, এই ভার্বটি প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকলে কোনো পরিবর্তন হয় না। কি করে বুঝতে পারছো? হি সেজ, সেজটা তো ভার্বের শেষে এস বা ইএস যোগ থাকলে সেটা জানবো যে প্রেজেন্ট টেন্স, বা সে থাকলেও প্রেজেন্ট টেন্সে হতো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো সে বা সেজ মানে প্রেজেন্ট টেন্স আছে বলেই এই রিপোর্টেড স্পিচটার কোনো পরিবর্তন হবে না। দেখো এটা যখন ন্যারেশন আমি করেছি তখন কি করেছি, হি সেজ দ্যাট হি, এখানে দেখো আই এম ইল আছে, মানে এম ইজ আর তো প্রেজেন্ট টেন্সে, তাহলে এটার কোনো পরিবর্তন হয়নি। হয় এম বসবে, না হলে ইজ বসবে, না হলে আর বসবে, একমাত্র প্রোনাউনটি চেঞ্জ হয়েছে। তাহলে এম আছে মানে কি, হয় এম হবে, না হলে ইজ হবে, না হলে আর হবে। তাহলে আয়ের পরে যেহেতু এম বসেছিল, এটা যেহেতু হি হয়ে গেছে, কে কাকে কথাটা বলছে সে অনুযায়ী, তাহলে হি এর পরে কি বসবে, ইজ হবে, কোনো টেন্সের পরিবর্তন হবে না। বোঝা গেল? আবার লক্ষ্য করো, হি হ্যাজ সেড আই ব্রোক, তাহলে এখানে হ্যাজ সেড আছে মানে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, রিপোর্টিং ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে। হ্যাজ তো প্রেজেন্ট টেন্স, হ্যাডটা পাস্ট টেন্স, হ্যাজ হ্যাড প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সে আছে বলে হি হ্যাজ সেড, আবার দ্যাট বসালাম ইনভার্ট করে উঠে গিয়ে, এরপর আইটা হি হয়ে গেল কারণ হি বলছে কথাটা। এরপর টেন্সটা কিভাবে চেঞ্জ করব, রিপোর্টিং ভার্বটা মানে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি আছে সেই ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কোনো পরিবর্তন হয় না। হ্যাজ টু দ্য প্রেজেন্ট টেন্স, তাহলে এই দিকটায় আই ব্রোক আছে, এই ব্রোক ভার্বটার কোনো কি হবে না, কোনো পরিবর্তন হবে না। এটা পাস্ট টেন্স আছে, ব্রেকের পাস্ট টেন্স আছে মানে পাস্টেই রয়ে যাবে। তাহলে হি হ্যাজ সেড দ্যাট, আইটা হি হয়ে গেল, ব্রোকে রয়ে গেল। নেক্সট লক্ষ্য করো, একটা এক্সাম্পল দিয়েছি আমি, হি উইল সে আই এম টায়ার্ড। এই উইলটা দেখে বুঝতে পারছো শ্যাল উইল হচ্ছে যে ফিউচার টেন্সের ইন্ডিকেটর, ফিউচার টেন্সে আছে এটা। তাহলে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি আছে সেটা রিপোর্টিং ভার্ব, সেই রিপোর্টিং ভার্বটি ফিউচার টেন্সে হলেও তো রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। তাই যখন এটা ন্যারেশন চেঞ্জ আমি করেছি তখন কি করেছি, হি উইল সে দ্যাট, কোনো চেঞ্জ হবে না, এখানে কোনো চেঞ্জ হবে না। হি উইল সে ইনভার্ট কোনো উঠে গিয়ে দ্যাট, আইটা হি হয়ে গেছে কারণ হি কথাটা বলছে। এরপর টেন্সের কি পরিবর্তন দেখো, ফিউচার টেন্সে আছে বলে কোনো পরিবর্তন হবে না। তাহলে এম আছে মানে কি, হয় এম হবে, না হলে ইজ হবে, না হলে আর হবে। তাহলে আয়ের পরে এম হয়েছে, হি এর পরে কি হবে, ইজ হবে, হি ইজ টায়ার্ড। নেক্সট দ্বিতীয় নম্বর রুল লক্ষ্য করো যে রিপোর্টিং ভার্বটি, তাহলে রিপোর্টিং ভার্বটি যখন প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে রইলো তখন রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হলো না। এরপর ধরো রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কি হবে, রিপোর্টিং ভার্বটি দ্বিতীয় নম্বর নিয়ম লক্ষ্য করো, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে হলে আরএসটি মানে রিপোর্টেড স্পিচটি, আরভি মানে রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি আছে, আরএস মানে রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমার মধ্যে যে কথাটি আছে, যে স্পিচটি আছে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো আরভিটি পাস্ট টেন্সে হলে, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে হলে রিপোর্টেড স্পিচটিও কোন টেন্সে হবে, পাস্ট টেন্সে হবে। লক্ষ্য করো এখানে হি সেইড
আই এম ইল, তাহলে এখানে সোজাভাবে বুঝো, সোজাভাবে, জটিলভাবে বোঝার দরকার নেই। ভয়েস চেঞ্জের থেকে নারেশন চেঞ্জ ফার মোর ইজিয়ার। হি সেইড মানে এটা রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং কোন টেন্সে আছে? সে এর পাস্ট টেন্স সেইড, পাস্ট টেন্সে আছে তো। আর এইদিকে রিপোর্টেড স্পিচটার টেন্সটা লক্ষ্য করো, এম মানে প্রেজেন্ট টেন্স, এম ইজ আর মানে প্রেজেন্ট টেন্স। তাহলে এই দিকটা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে হয়ে যাবে? পাস্ট টেন্সে হয়ে যাবে। তাহলে এটা যখন ন্যারেশন চেঞ্জ করবো তখন কি করবো? হি সেইড দ্যাট, আইটা হি হয়ে যাচ্ছে, টেন্সটা কি চেঞ্জ হচ্ছে? রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হলে রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্সে হয়ে যাবে। এম ইজ আর এর পাস্ট টেন্স কি? ওয়াজ অথবা ওয়্যার, এক বচন হলে ওয়াজ, বহু বচন হলে ওয়্যার। তাহলে হি সেইড দ্যাট, আই এম ইলটা কি, আইটা কি হয়ে গেল? হি হয়ে গেল। তাহলে হি এর পরে ওয়াজ বসবে না ওয়্যার বসবে? ওয়াজ বসবে। বহু বচন হলে ওয়্যার বসতো। নেক্সট নাম্বার 3, রিপোর্টিং ভার্বটি এবং রিপোর্টেড স্পিচটি দুটি যদি পাস্ট টেন্সে থাকে, ধরো রিপোর্টিং ভার্বটিও পাস্ট টেন্সে আছে, এইখানে এক্সাম্পলটা লক্ষ্য করো, হি সেইড আই ওয়াজ ইল। তাহলে হি সেইড রিপোর্টিং ভার্বটি সের পাস্ট টেন্সে আছে, আর আই ওয়াজ ইল, ওয়াজটা তো পাস্ট টেন্স। তাহলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই পাস্ট টেন্সে রয়েছে। দুটো পাস্ট টেন্স থাকলে কি হবে? তখন দুটো পাস্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচটি পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে। আমার সেই টেন্সের ছকটাকে মনে করো। তাহলে পাস্ট পারফেক্টের নিয়ম কি? সাবজেক্ট প্লাস হ্যাড, পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পিপি ফর্ম বা থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে এই ন্যারেশন চেঞ্জ লক্ষ্য করো, হি সেইড আই ওয়াজ ইল, এটা ন্যারেশন চেঞ্জ কি হয়েছে? হি সেইড থাকলে সেটাই বসে যাচ্ছে, ইনভার্টেড কমার উঠে গিয়ে দ্যাট বসছে, আইটা হি হয়ে যাচ্ছে কারণ এখানে হি বলছে, হি, এরপর টেন্সের যে খেলাটা সেটা খেলবো আমরা। সেইড পাস্ট টেন্স আর ওয়াজ পাস্ট টেন্স, দুটি পাস্ট টেন্স থাকলে কি হবে নিয়মটা? পাস্ট পারফেক্ট হয়ে যাবে। পাস্ট পারফেক্ট মানে কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম। এখানে মূল ভার্বের থার্ড ফর্ম কোনটা করেছি? ওয়াজটা কোথা থেকে এসছে? ওয়াজটা এসছে বি থেকে, বিই বি, যার পাস্ট টেন্স হলো ওয়াজ এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো বিন। তাই এখানে সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করেছি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম, হি হ্যাড বিন ইল। তাহলে দুদিকটা পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। এটা যদি সিমিলারলি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকতো তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যেত, তাই তো? নেক্সট আমরা লক্ষ্য করি নাম্বার 4 রুল, রিপোর্টেড স্পিচটি মানে ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটি আছে, এই রিপোর্টেড স্পিচটি মানে বক্তা যে কথাটি বলছে সেটি যদি নিত্য সত্য, চিরসত্য, নিত্য অভ্যাস বা কোনো ঐতিহাসিক ঘটনা তুলে ধরা থাকে, সেগুলির কোনো পরিবর্তন হয় না। নিত্য সত্য কোনগুলো, চিরসত্য কোনগুলো, নিত্য অভ্যাস কোনগুলো? আমি যদি বলি নিত্য অভ্যাস, আমার দাদু রোজ সকালে ঘুম থেকে উঠতো, সেটা একটি নিত্য অভ্যাস। চিরসত্য, নিত্য সত্য চিরসত্য, সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী গোল। এখানে একটা এক্সাম্পল দিয়েছি লক্ষ্য করো, হি সেইড, সে বলেছিল, ওয়েল ফ্লোটস অন ওয়াটার, তেল ভাসে জলে। তাহলে আমরা যদি ন্যারেশন চেঞ্জ করি, ন্যারেশন চেঞ্জের নিয়মে করি, তাহলে কি হবে এটা? তুমি কি করবে? হি, স্যার বলেছেন সেইড থাকলে কোনো চেঞ্জ হয় না, সেইড, তারপর ইনভার্ট কমার উঠে গিয়ে দ্যাট, তখন এটা সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, মানে এই দিকটা পাস্ট টেন্স আছে, এই দিকটা তুমি কি করে দেবে? পাস্ট টেন্স করে দেবে। তাহলে তুমি কি করে দেবে? হি সেইড দ্যাট ওয়েল ফ্লোটেড অন ওয়াটার, মানে বাংলা মানেটা কি দাঁড়াতো? যে সে বলেছিল যে তেল জলে ভাসতো। তাহলে তেল জলে কি আগে ভাসতো? এখন কি ভাসে না? এই জন্য নিত্য সত্য, চিরসত্য, নিত্য অভ্যাস, ঐতিহাসিক ঘটনা যাদের কোনো চেঞ্জ হয় না, যেগুলো সেম থাকে, দে রিমেইন আনচেঞ্জড। তাহলে এটার যখন ন্যারেশন চেঞ্জ করব আমরা এই রিপোর্টেড স্পিচটা দেখেই বুঝতে পারছি ওয়েল ফ্লোটস অন ওয়াটার, তেল জলে ভাসে, এটা একটা সত্যি কথা, তাই তো? তাই এটার কোনো পরিবর্তন হবে না। তখন হি সেইড দ্যাট, কোনো পরিবর্তন করব না, ওয়েল ফ্লোটস অন ওয়াটার।
নেক্সট নাম্বার 7 রুল, রিপোর্টেড স্পিচে, এই যে রিপোর্টেড স্পিচ মানে বক্তা যে কথাটি বলছে বা যেটি ইনভার্টেড কমার মধ্যে থাকবে, সেই রিপোর্টেড স্পিচটি যদি সেখানে যদি শুড মানে উচিতার্থে বোঝাতে শুড ব্যবহার করা হয়, তো মরাল অব্লিগেশন বোঝাতে, নৈতিক কর্তব্য বোঝাতে শুড, তোমার এই করা উচিত। মাস্ট, মাস্ট কখন বসে? যখন অব্লিগেশন বোঝাবে, কম্পালশন বোঝাবে, বাধ্যবাধকতা, তোমাকে স্কুলে আসতেই হবে, আসতে হবে, ইউ মাস্ট কাম টু স্কুল। অট বা অট টু উচিতার্থে বোঝাতে, উচিত, এটাও নৈতিক কর্তব্য। মাইট, মাইট মডাল অক্সিলারিটা, মডাল অক্সিলারি লক্ষ্য করো তোমরা। মাইট কখন বসে? মাইটটা হচ্ছে মেয়ের পাস্ট টেন্স, তো মাইট, ইউজ টু, উড, হ্যাড বেটার, ইউজ টু অতীতের অভ্যাস বোঝাতে, মাইট যদি কোনো মানে তোমার সম্ভাবনা বোঝায়, তোমার পসিবিলিটি বোঝায়, তাহলে মাইট বসে। তো এই শুড, মাস্ট, অট, উড, হ্যাড বেটার, ইউজ টু, মাইট, এই শব্দগুলি, এই মডাল অক্সিলারিগুলোর ব্যবহার যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। একটা এক্সাম্পল ধরে নাও, আমি যদি বলি যে হি সেড, সে বলেছিল আই শুড, ইনভার্টেড কমার মধ্যে, আই শুড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, আমার সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। তখন সেটাকে যখন ন্যারেশন চেঞ্জ করবো তখন কি হবে? হি সেড দ্যাট হি শুড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, তার উচিত সকাল সকাল ঘুম থেকে ওঠা, এটার কোনো পরিবর্তন হবে না। সেরকম মাস্ট, অট, ইউজ টু, অট, হ্যাড বেটার, এগুলো যদি থাকে, এগুলো যুক্ত যুক্তি যুক্ত যুক্তি যুক্ত যদি কোনো বাক্য থাকে তাহলে দে রিমেইন আনচেঞ্জড, তাদের কোনো পরিবর্তন হয় না, দে রিমেইন সেম। এরপর কতগুলো অ্যাডভার্ব টাইম, ন্যারেশন চেঞ্জ করার সময় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে করার সময় কতগুলো তোমরা অ্যাডভার্ব বা টাইমের উল্লেখ পেতে পারো। সেগুলো ডাইরেক্ট ন্যারেশন থাকলে এই হয়, ইনডাইরেক্ট ন্যারেশন থাকলে এই হয়। যেমন ভয়েস চেঞ্জে চেয়েছিলে আই থাকলে মি হয়, দে থাকলে দেম হয়, সি থাকলে হার হয়, সেরকম ন্যারেশন চেঞ্জেও টুডে থাকলে দ্যাট ডে হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়, নেক্সট থাকলে দ্য ফলোয়িং হয়, ইয়েস্টারডে বা ইয়েস্টার মর্নিং ইত্যাদি থাকলে, ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর বা দ্য প্রিভিয়াস ডে হয়, আগের দিন। দিস থাকলে দ্যাট হয়, নাও থাকলে বা জাস্ট থাকলে দেন হয়, লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস হয়, লাস্ট মানে আগেরটা, প্রিভিয়াস হয়, হিয়ার থাকলে দেয়ার হয়, হেন্স থাকলে দেন্স হয়, এগো থাকলে বিফোর হয়। এইগুলি পরিবর্তন হয়। তাহলে আজকে আমরা শিখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি করে ন্যারেশন চেঞ্জ করা যায়। আশা করি ভিডিওটা তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারলাম। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ক্লাসটিকে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। কমেন্ট সেকশনে জানালেই তবে আমি কিন্তু সেই উত্তরগুলো দিতে পারবো বা তোমাদের কোয়েরিগুলো সমাধান করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।